জোহান গাইতে গাইতে তার সামনে যে দাঁড়ায়, এক মুহূর্তের জন্য সে চোখ সরায়নি মায়ের থেকে। আচমকায় সে মায়ের কনুই ধরে টান দেয়। পড়ে যাওয়ার পূর্বেই তাকে জড়িয়ে ধরে নেয় জোহান। এক মুহূর্তের জন্য মায়ের নিঃশ্বাস নিতেও ভুলে গিয়েছিল। সে তাকায় জোহানের দিকে। সে বলে, এভাবে কেউ টান দেয়? ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তোমাকে কিছু হতে দিতাম না, এতটুকু তো ভরসা রাখো। ভরসা আছে। মা তার এমন গভীর চাহনি দেখে ঢোক গেলে। চোখ সরাতে খেয়াল করে সে জোহানের বাহু ডোরে। সে জলদি করে সরতে নিলে জোহান তাকে আটকায়। সে বিস্মিত দৃষ্টিতে তাকায় জোহানের দিকে। আমরা বেশি কাছে এসে পড়েছি। মিস মায়া, উইড ইউ লাইক টু ডান্স? মায়া তার দিকে তাকিয়ে থাকে। উত্তর দেয় না। চোখ সরিয়ে নিতেই জোহান তার হাত ধরে ঘুরিয়ে দূরে দাঁড়ায়। বলে, তোমার এই অভ্যাসটা আমার ভীষণ বাজে লাগে। কোন অভ্যাস? মায়া প্রশ্ন করে। জোহান ঘুরিয়ে তাকে আবারও কাছে টেনে নেয়। এই যে বারবার চোখ সরিয়ে নাও যে, তোমার দিকে তাকিয়ে থাকাটা আমার জন্য কষ্টকর। জোহান হেসে ফেলে কথাটায়। আমি কি এতটা ভয়াবহ দেখতে? না তো। তাহলে একটু চেয়ে থাকো না আমার চোখে। কেন? আমার ভালো লাগে। কেন ভালো লাগে? জানি না। তুমি জানো? জোহান আলতো আঙুল দিয়ে মায়ের সামনে আসা চুলগুলো আলতো করে কানের পিছনে গুজে দেয়। তার হাত নিজের কাঁধে রেখে, তার কোমরে হাত রেখে তাকে আরও কাছে টেনে নেয়। মায়ের চমকে তাকায় তার দিকে। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। জোহান বলে, তোমার চোখ দুটো যেন মায়ার সাগরের মতো। আমার সে দৃষ্টির মাঝে ডুবতে ভালো লাগে। আর তোমার দৃষ্টিতে আমার ডুবতে ভয় লাগে। উত্তরটা শুনে জোহান চমকিত হয়ে তাকিয়ে রয় কিছু মুহূর্ত। গর্জন শুনে সে তাকায় আকাশের দিকে। বিদ্যুৎ চমকাচ্ছে। ধীরে ধীরে আকাশের বুক চিরে বৃষ্টি ঝরে। জোহান মায়ের দিকে তাকিয়ে বলে, আজ যে সকলে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানালো, আমার প্রিয় বৃষ্টি ঝরিয়ে এ আসমানও কেবল তুমি বাদে। মায়া হাসে তার কথায়। জোহান তার কোনো উত্তর না পেয়ে গুনগুন করে সামনের দিকে গাইতে থাকে। সে রঙের বর্ষণে, তোমার আমার গল্পের আরম্ভে, সে নিঝুম রাত্রিটা তুমি আমি কাটাই হাসিতে। সে ঝুমঝুমে বৃষ্টি, তোমার এই দৃষ্টি, ডুবে যাই চলো মায়ানগরীর রাজ্যে। ঝুমঝুম বৃষ্টি কিছু তো কয়, হাওয়ার ছোঁয়ায় মোহে লয়, তোমার দুয়ারে সে এখন অপেক্ষায় চাহিয়া রয়। জোহান মায়াকে বাহু ডোরে নিয়ে নাচতে ব্যস্ত। তাদের সাথে নৃত্য করে বৃষ্টির ফোঁটা জল। মায়া তার দিকে তাকিয়ে রয়। তার এখন গানটা আবার শোনার পর মাথায় এলো গানটা তাকে নিয়ে, তাকেও জোহানকে নিয়ে। এটা তাদের গল্প। রং খেলাতে তাদের কাছে আসা, নিঝুম রাত্রিতে গল্প করা, সে বৃষ্টির দিনে হালকা ভেজা, এসব তো তাদেরই মুহূর্ত, তাদেরই গল্প। ভাবতেই তার ঠোঁটের কোণে মিষ্টি হাসি এসে পড়ে। সে ভেবেছিল জোহান তাদের সম্পর্ক নিয়ে গভীর নয়, কিন্তু সে ভুল ছিল। জোহানেরও তাকে নিয়ে অনুভূতি একই রকম, যেমনটা তার। দুজনে একই অনুভূতির খাঁচায় বাঁধা। সে থেমে যায়। জোহান অবাক হয়ে তাকায় তার দিকে। কি হলো? সে প্রশ্ন করে। মা তার বুকে হাত রেখে মাথা উঁচু করে তার কানের কাছে ঠোঁট নিয়ে বলে, হ্যাপি বার্থডে মিস্টার। আপনার সাথে আপনার জন্মদিন কাটিয়ে ভালো লাগলো। সে সরে দাঁড়িয়ে জোহানকে জানায়, এখন তুমি ততক্ষণ আমার চোখে তাকিয়ে থাকতে পারেন, যতক্ষণ পর্যন্ত আমার হৃদয়ের অবস্থা বেহাল না হয়ে যায়। জোহান তার দিকে ঝুঁকে সে গভীর দৃষ্টিতে তাকায়। মুগ্ধ গলায় বলে, ভেবে নিও কিন্তু, পরে আফসোস করো না। মায়ের বুকের ভেতর কেঁপে ওঠে। তবুও সে স্বাভাবিক গলায় বলে, মায়া আফসোস করার মতো কিছু করে না। জোহান তাকিয়ে থাকে তার দিকে, যেন সে দৃষ্টি দিয়ে হৃদয়টাকে নিজের বশে করে নিবে। মায়া প্রথম পরাজিত হয় তার হৃৎপিণ্ডের কাছে। আর সইতে পারে না, সে দৃষ্টি সরিয়ে নেয়। এক পা পিছাতে জোহান তার কনুই ধরে নিজের দিকে টান দেয়। সে মোহনীয় কণ্ঠে আবার বলে, নিজের কথার বিরুদ্ধে যাবার অনুমতি তোমার নেই। এভাবে তাকিও না। বুকের ভেতর কেমন তুফান উঠে যায়। আমার হৃদয় তা আরও বেশি জেদি। কত বারণ করি তবুও তোমার দিকে ছুটে যায়। জোহান বৃষ্টিতে ভেজা তার মুখে আসা চুল সরিয়ে দেয়। তার ছোঁয়াতে কেঁপে ওঠে মায়া। চোখ বন্ধ করে নেয়। জোহান তাকিয়ে থাকে তার দিকে মুগ্ধ নয়নে।
তার হাত সরায় না মায়ের গাল থেকে। হঠাৎ করে সে নিজের কাবুতে আর রয় না। হঠাৎ আলতো করে চুমু খেয়ে বসে মায়ের ওষ্ঠে। মা চকিতে চোখ খোলে। হঠাৎ জোহান এমন কিছু করে বসবে সে আশা করেনি, কিন্তু সে সরায় না, জোহানকে সরাতে পারে না। এভাবে নিজের ওপর থেকে বশ সে আগে কখনো হারায়নি। এই বৃষ্টির জাদু না জোহানের সে জানে না, তবু এই মোহ থেকে বের হতে চায় না। সে হাত উঁচু করে জোহানের হাতের উপর রাখে আর নয়নজোড়া আবারও বন্ধ করে নেয়। সভ্য গাড়ি চালাচ্ছিল আর তার পাশে তাকালে দেখতে পায় ইনারার অন্যমনস্ক হয়ে জানালার ওপারে তাকিয়ে আছে। কি ভাবছ? সভ্য প্রশ্ন করে। আমি? কই কিছু না তো। তোমার মাথায় কিছু তো চলছে অনেকক্ষণ ধরে। তোমার মন খারাপ। আমার মন খারাপ? আমি সে কখন থেকে লাফাচ্ছি? তুমি কখন আসলে হাসি খুশি থাকো আর কখন মিথ্যে অভিনয় করো তার খেয়াল আমার আছে। সৌমিতা আন্টি যখন থেকে সাইয়ারার মায়ের নাম নিয়েছে তখন থেকে তোমার মন খারাপ। ইনারা তার দিকে তাকায়, তারপর ফিক করে হেসে দেয়। তুমি এত কিছুর খেয়াল রাখো? আমি এমন কি করেছি যে তুমি আমার জীবনে এলে? আমাকে ভালোবাসা শিখিয়েছ। সভ্য তার হাত বাড়িয়ে ইনারার হাত ধরে আবারও প্রশ্ন করলো, কি ভাবছিলে? ভাবছিলাম কত কিছু হলো আমাদের জীবনে। সব কিছু হওয়ার তো কোনো কারণ থাকে, তাই না? পৃথিবীতে তো সব কিছুই কোনো কারণেই হয়। কোনো কিছু পাওয়ার পরিবর্তে কিছু হারাতেও হয়, আর কাউকে হারালে তার পরিবর্তে উপরওয়ালা অন্য কাউকে পাঠিয়ে দেয় খেয়াল রাখার জন্য। বলে সে তাকায় সভ্যর দিকে, কিন্তু সভ্যর তো সকল কথায় মাথার উপর দিয়ে যায়। সে জিজ্ঞেস করে, কি বলছো তুমি? ইনারা হাসে কেবল। কিছু না, বাদ দাও। আচ্ছা, তোমার মেয়ে চাই না ছেলে? আল্লাহ খুশি হয়ে যা দেয়, কিন্তু মেয়ে হলে আমার লাভ আছে। কিভাবে? আমাকে বেশি ভালোবাসবে, আর তুমি আমাকে বকলে তোমাকে উল্টো বকবে। কথাটা শুনে আর চোখে ইনারা তাকায় সভ্যর দিকে। তোমাকে আমার বকা থেকে কেউ বাঁচাতে পারবে না, বুঝলে? মা চকিতে চোখ খোলে। হঠাৎ জোহান এমন কিছু করে বসবে সে আশা করেনি, কিন্তু সে সরায় না, জোহানকে সরাতে পারে না। এভাবে নিজের উপর থেকে বশ সে আগে কখনো হারায়নি। এটা বৃষ্টির জাদু না জোহানের সে জানে না, তবু সেই মোহ থেকে বের হতে চায় না। সে হাত উঁচু করে জোহানের হাতের উপর রাখে আর নয়নজোড়া আবারও বন্ধ করে নেয়। হঠাৎ করে জোহান সরে যায়। সে চিন্তিত দৃষ্টিতে এদিক ওদিক তাকে মায়াকে সরি বলে আর সেখান থেকে দ্রুত চলে যায়। যাবার সময় সে একটাবারের জন্য পিছু ফিরে তাকায় না। দেখে না একটি মেয়ে বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তারই দিকে। মেয়েটি একাকী বৃষ্টিতে সেখানে দাঁড়িয়ে থাকে স্তব্ধ হয়ে। সে বুঝতে পারছিল পরিস্থিতিটা বিদঘুটে হয়ে গেছে, কিন্তু এভাবে তাকে একা ছেড়ে যাওয়াটা কি উচিত ছিল জোহানের? আর সরি কেন? তার সাথের মুহূর্তটা কি ভুল ছিল জোহানের জন্য? সে কি আফসোস করছে? জোহান একের পর এক কলিং বেল বাজিয়ে যাচ্ছে। তার মা দরজা খুলে বলে, কলিং বেল বাজালেই তো আর হবে না, আসতেও তো সময় লাগে। আর তুই ভেজা কেন? জোহান তার কথা শুনে এড়িয়ে ভেতরে ঢুকে পড়ে। মা তার পিছনে যায়। কি হয়েছে তোর? তোকে এমন দেখাচ্ছে কেন? সব ঠিক আছে তো? মা প্লিজ এখন কোনো কথা বলো না তো, আমার মন মেজাজ ঠিক নেই। কি হয়েছে আমাকে বল। কার সাথে ঝগড়া হয়েছে? মা প্লিজ, উচ্চস্বরে বলে জোহান। আরও যোগ করে, আমার এখন কথা বলার ইচ্ছে নেই। বলে সে যেতে নিলেই থেমে যায়। অপরাধী বোধ তাকে নিয়ন্ত্রণ করে। পিছনে ফিরে শান্ত গলায় বলে, সরি মা, আমি বেয়াদবি করতে চাই না, আমার ভালো লাগছে না, আমার মাথা কাজ করছে না। কি হয়েছে বাবা? সে জোহানের গালে হাত রাখে। মায়ের সাথে কিছু হয়েছে? জোহান অবাক হয়ে তাকায় তার মায়ের দিকে। তার মা নিজে থেকেই বলে, ওর সাথে কিছু হয়েছে, বুঝেছি। তুমি কিভাবে? আমি আমার ছেলের মনের কথা জানবো না? আমি তো জানি তুই ওকে ভালোবাসিস, তাই তো ওর বিয়ের কথা তোর সামনে বলছিলাম। আমি জানতাম এতেই তুই ওকে নিজের মনের কথা বলবি, তাই হয়েছে না? তুই ওকে নিজের মনের কথা বলেছিস, ও কি তোকে প্রত্যাখ্যান করে দিয়েছে? তুই চিন্তা করিস না, আমি জানি ও তোকে ভালোবাসে, হয়তো নার্ভাসে মানা করে দিয়েছে। আমি ওর সাথে কথা বলবো, তুই মন খারাপ করিস না। জোহান আচমকায় তার মাকে জড়িয়ে ধরে। এটাই তো সমস্যা। আমি ওকে ভালোবাসতে চাই না, আমি কাউকে ভালোবাসতে চাই না। আমি যাকে ভালোবাসি তাকে কষ্ট ছাড়া কিছু দিতে পারি না। আমার মতো মানুষ ভালোবাসা ডিজার্ভই করে না। মা তার কথায় চমকিত হয়।
সে জোহানকে সরিয়ে দেখে তার চোখে পানি। তার বুকের ভেতর কেঁপে ওঠে। সে কাঁপানো কণ্ঠে বলে, এমন কিছু না বাবা, তুই এভাবে বলিস না। কিভাবে না বলি মা? বাবার জন্য তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি আমি। ঐশীর ভাই আমি হলেও ওর ভাইয়ের দায়িত্ব পালন করেছে স্বামী ও সভ্য। প্রেমের নেশায় আমি আমার ভাইয়ের মতো বন্ধু সভ্যকে কষ্ট কত দিলাম। বাবার এক কথায় আমার ভালোবাসার পঞ্চসুরকে শেষ করার জন্য এক মুহূর্ত ভাবিনি আমি প্রথম যাকে ভালোবেসেছি তার কেরিয়ার আমার দোষে শেষ হয়ে গেল। ইনারাকে আমি কত বিপদে ফেললাম। অবশেষে বাবাও আমার কারণে আজ জেলে। আমি কার ভালো করেছি মা? আমি কেবল নিজের জীবন না, আমার সাথে সবার জীবন শেষ করে দিয়েছি। মা, মা যদি আমার সাথে থাকে ওর জীবনও শেষ হয়ে যাবে দেখো। আর আমি ওকে কিভাবে কমিটমেন্ট দেই মা, যেখানে আজ পর্যন্ত আমি কোনো একজনের সাথে থাকতে পারলাম না। মা, ওর অতীত এমনিতেই অনেক কষ্টের। যদি আমি ওকে কষ্ট দেই, ওকে ভালোবাসতে না পারি, তাহলে কি হবে মা? না, আমি ওকে ভালোবাসতে পারবো না, আমারই দোষ। ওর জন্য অনুভূতি তৈরি করাটা আমারই দোষ। আমি কি করব মা, আমি কি করব? হঠাৎ জোহানের নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তার হাত পা কাঁপতে শুরু করে। তার মাথা হালকা হয়ে আসে। সে নিজের কাঁপা হাত দেখে দ্রুত নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তার মা দরজার কাছে এসে বলে, বাবা তুই দরজা খুল, আমার কথা শোন। মা, আমাকে একটু একা থাকতে দাও, একটু। সে দ্রুত যে আলমারি খুলে একটা বক্সের থেকে মেডিসিন নিয়ে টেবিলের ওপর রাখা গ্লাস নিয়ে যেতে তা ভেঙে ফেলে। তে ঔষধ মুখে দিয়ে জগের থেকে পানি খেয়ে নেয় আর মেঝেতে বসে পড়ে। কিছু মুহূর্তের জন্য সে কিছু অনুভব করতে পারে না। সামনের সব ঘোলাটে দেখে। দরজার বাহির থেকে শব্দ শুনতে পারে না। কিছু মুহূর্ত শেষে তার প্রথম অনুভূতি হয় তার বুকের বাঁ পাশে প্রচণ্ড রকমের ব্যথা হয়। পরদিন সকালে অভ্রর ঘুম ভাঙে কলিং বেলের শব্দে। সে বিরক্ত হয়। সে গতকাল ভোর 4টায় কাজ করে ঘুমিয়েছে। ঘুমানোর পূর্বে সে ফজলু মিয়াকে মেসেজ করে জানিয়েছিল যে আজ বিকেলের আগে আসতে না, কারণ বহুদিন সে ঘুমায় না। মেসেজ দেওয়া সত্ত্বেও আজ সকাল 11টায় তার আসতে হলো। এর ওপর কয়েকবার কলিং বেলও বাজালো। মেজাজ খারাপ হয়ে যায় তার। সে ধীরে সুস্থে উঠে যায় দরজা খুলতে। খুলতে বলে, ফজলু, তোমাকে বলেছিলাম আজ সকালে ভুলে আসবে না। দরজা খুলে সুরভিকে দেখে সে স্থির হয়ে যায় কিছু মুহূর্তের জন্য। আমি কি ভুল সময় এসে পড়লাম? সুরভি জিজ্ঞেস করে। অভ্র দ্রুত মাথা নাড়ায়। আরে এমন কিছু না, ফজলুই কেবল বাসায় আসে, তাই তো? বাদ দাও, আসো, ভেতরে আসো। সুরভি সামনে এগিয়ে যায় ও বলতে থাকে, আরে হয়েছে কি, আমি আজ ছুটি নিয়েছিলাম, তাই দুপুরে আসতাম, কিন্তু মাঝখানে অফিস থেকে কল এলো দুপুরে যেতে হবে। আর আমি আপনাকে প্রমিস করেছিলাম যে আপনাকে আমার হাতের বিরিয়ানি রান্না করে খাবো। এখন আমি কি নিজের প্রমিস ফেলতে পারি? তাই সকাল সকালই চলে এলাম বিরিয়ানি নিয়ে। সে ভেতরে ঢুকে কথা বলতে পিছনে ফিরে অভ্রর দিকে তাকে দেখে সে নিজের হাত দিয়ে চুল ঠিক করছে। তা দেখে ফিক করে হেসে ওঠে সুরভি। বলে, এত তৈরি হবার প্রয়োজন নেই, এলোমেলো চুলে আপনাকে বেশি ভালো দেখায়। অভ্র তাকে দেখে ভুরু কপালে তুলে বলে, মানে আমাকে তোমার ভালো লাগে? এটাও বলিনি আমি। তাহলে কি বলছো, যে আমি ভালো করে শুনতে পারিনি? তারা কথা বলতে রান্নাঘরে পৌঁছায়। সুরভি রান্নাঘরে যে টেবিলের ওপর টিফিন রাখে, তারপর অভ্রের দিকে ফিরে বলে, আপনি একটা কথাকে ধরে এত প্যাসান কেন? ভালো কথা। তুমি আজ ছুটি নিলে কেন? তুমি তো ছুটি নেবার মতো মানুষ না। আমি কিছু তথ্য বের করেছি, আপনার কাজে লাগবে। কিসের তথ্য? তৌফিককে। হোয়াট? অভ্র এবার খানিকটা রাগান্বিত স্বরে বলে, সুরভি, তোমাকে আমি বলেছিলাম এসব ব্যাপারে থেকে দূরে থাকবে। তৌফিক ডেঞ্জারাস মানুষ, পরে তোমার কোনো ক্ষতি করলে। আরে আমি তো তার সাথে যে ঝগড়া করছি না, আমি তার তথ্য আপনাকে এনে দিচ্ছি। আমার আর একটা প্ল্যানও আছে, এই জন্য তোমাকে আমি কিছু বলতেও চাই না। আপনি কি দয়া করে যে ফ্রেশ হয়ে নিন, আমি আপনার জন্য আলুর পরোটাও বানিয়ে এনেছি। খেতে খেতে আমরা সব প্ল্যানিং করবো। ওকে, যান, জলদি যান। আমার কথা শেষ হয়নি, যা শোনার পরে শুনবো। সে কানের উপর হাত রেখে বলে। অভ্র সকাল সকাল আর তর্ক না করে নিজের রুমের দিকে যায়। গোসল করে রেডি হয়ে এসে দেখে সুরভি ডাইনিং রুমে ব্রেকফাস্ট লাগিয়েছে। আলুর পরোটার সাথে চাটনি রয়েছে, সাথে ফ্রুট সালাদ ও ওটস রেখেছে।
হেলদি খাওয়াচ্ছ না আনহেলদি তাই তো বুঝতে পারছি না, এটা কি কম্বিনেশন হলো? পরাটা তো আমি এনেছি, বাটারের জন্য ফ্রিজ খুলে দেখি ওভারনাইট ওটস আর ফ্রুট রাখা আছে। ভাবলাম আপনি বোধহয় সকাল সকালে এগুলো খান। পরোটা ভালো না লাগলে এগুলো অপশনে রাখলাম। তুমি নাস্তা করেছ? না, আমার জন্য ইয়ামি ইয়ামি পরোটা এনেছি। অভ্র তার হাত থেকে প্লেট নিয়ে তার সামনে ওটস রেখে বলে, তাহলে আজ আমরা খাবার এক্সচেঞ্জ করি। আজ তুমি একটু হেলদি খেয়ে নাও, আমি পরোটা ছাড়া সকালে কিছু খেতে পারি না, আর হেলদি খাবার খেলে তো আমার মাথা ঘুরঘুর করে। আমারও ইনারের এই দিক থেকে একদম মিলে। জীবন তো এতটুকু, এই এতটুকু জীবনে মজাদার খাবার না খেলে বেঁচে লাভ কি? আপনি জানেন, ইনারা ও প্রিয়র সাথে আমার ফ্রেন্ডশিপ স্ট্রং হয়েছিল ফুচকার চক্করে। আচ্ছা, এসব কথা সাইডে রেখে যার জন্য এসেছিলাম তা বলি। সে উঠে নিজের ব্যাগ থেকে কতগুলো কাগজ বের করে তা অভ্রর সামনে রাখে। দেখেন, এখানে তৌফিকের সকল তথ্য আছে। কোন স্কুল কলেজে পড়েছে, সে গ্রাজুয়েশন করার জন্য লন্ডনে গিয়েছিল, সেখানে তার তিনটা গার্লফ্রেন্ডও ছিল। তো আমার প্ল্যান হচ্ছে সে মেয়েদের সাথে কথা বলে সে যা অপরাধ করেছে তা বের করা। তারপর এখানে মেঘলা আপুর বাবাও সকল অপরাধ আছে। তারা অনেক জায়গায় স্ক্যাম করেছে, তার কোম্পানি যেসব প্রোডাক্ট বানায় তা পাবলিকের জন্য অনেক হার্মফুল। এই লিস্টে সব কেমিক্যালের নাম দেয়া, যার কারণে ক্ষতি হয়। সে মুখ তুলে তাকায় অভ্রর দিকে, দেখে সে আরামসে খাবার খাচ্ছে, বলে, আসলে পরোটা অনেক মজার বানিয়েছ। আমি এখানে কতদিন ধরে রাত জেগে রিসার্চ করছি, আর আপনি আমার কথায় ধ্যান দিচ্ছেন না, কারণ আমি এসব আগে থেকেই জানি। ইনফ্যাক্ট এই তথ্য আমি এক রাতেই বের করেছি, আর এসবে ওদের বড় কোনো ক্ষতি হবে না। তৌফিক অনেক বুদ্ধিমান, ও নিজের বিরুদ্ধে কোনো প্রমাণ রাখে না। হতাশ হয়ে সুরভি চেয়ারে বসে পড়ে। সে কাগজগুলো দেখে বলে, আর আমি এত কষ্ট করে সব খবর বের করলাম, তাইফাকে দিয়ে তৌফিক ও ওর ম্যানেজারের প্রতিদিন রুটিন বের করলাম। ও কোনো লোক লাগিয়েছিল তৌফিকের রাইট অ্যান্ড সুমনের পিছু করার জন্য। প্রতি বুধবার তো 100 ফিটের দিকে যেয়ে সে বিরক্ত হয়ে গিয়েছিল। সুমন 100 ফিটের দিকে যেত প্রতি বুধবার, কেন জানি না। একটা বাড়ির ভেতরে যেত, অনেক সিকিউরিটি থাকার কারণে কখনো আশেপাশেও যেতে পারিনি। এখন ওনার তো নিজের জানেরও ভয় আছে। সুরভি কথা বলার শেষে অভ্রর দিকে তাকালে দেখতে পায় তার মুখের ভাবটা চিন্তিত। তাই সে প্রশ্ন করে, কি নিয়ে চিন্তা করছেন? সুমন নিজের বাসা থেকে যায়? অফকোর্স, নিজের বাসা থেকেই তো যাবে। গত সপ্তাহে গিয়েছিল। আমি 3 সপ্তাহ যাবৎ নজর রাখছি, প্রতি বুধবারই সে এই জায়গায় যাচ্ছে। আমার একজন বিশেষ লোক আছে তৌফিকের বাড়িতে, যার কাছ থেকে আমি ওর বাসার খবর পাই। প্রতি সপ্তাহ বুধবার থেকে শুক্রবার ওদের ছুটি থাকে, বাইরের সিকিউরিটি বাদে। আর গত বুধবার ওরা সকলে ট্রিপে ঢাকার বাইরে গিয়েছিল। সুমন ওর সাথেই ছিল। আমি বেশি ভাবছি হয়তো ওরা রাতে গিয়েছিল। না, সুমন বুধবার যে পরদিন রাত পর্যন্ত সেখানেই থাকে। যদিও আমি কনফার্ম না, কিন্তু তাইফা আমাকে এই খবরই দিয়েছিল। আর তৌফিককেও এই 2 দিন বাইরে বের হতে দেখা যায় না। আমি ভেবেছি এটা নর্মাল। এই কথাটা আমার মাথায় আগে ক্লিক করেনি কেন। সে দ্রুত ফজলুকে কল করে তাকে দুপুরেই তার অফিসে আসতে বলে। কল রাখার পর সুরভি তাকে জিজ্ঞেস করে, আপনার মাথায় কি ক্লিক করেছে ওটা তো বলবেন, একটা সন্দেহ আছে। 1 মাস আগে ওদের সবার পিছনে লোক লাগাই, তারপর কনফার্ম হয়ে বলবো। এতদিন তো আমি কেবল তৌফিকের সাথে লোক লাগিয়ে রেখেছিলাম। আগে বলুন, তারপর কনফার্ম হবেন। আচ্ছা, তাইফা যাকে নিয়ে সুমনের পিছু করিয়েছে তার নাম্বারটা দিও। আপনি বলবেন কেন? আমার সন্দেহ আছে প্রতি বুধবার সুমন না তৌফিক সে বাড়িতে যায়, কিন্তু আমার কনফার্ম হতে হবে প্রথমে। ওটা তো আমি একদিনে বের করতে পারবো। কিভাবে? মেঘলা আপুর সাথে দেখা করে। মেঘলা আপুকে জিজ্ঞেস করলেই তো হয়ে যাবে। তোমাকে আমি আগেও বলেছি, আবারও বলছি, তুমি এসবে জড়াবে না। আমি তোমার জীবন ঝুঁকিতে ফালাতে পারবো না। আমার কথা না শুনলে তোমার জন্য ভালো হবে না। দেখুন, এভাবে বকবেন না আমাকে। আপনার হুমকিতে এখন আর আমি ভয় পাই না। কেন? আমি তোমাকে ভালোবাসি এ কথা জেনে। প্রশ্নটা শুনে সুরভি থতমত খেয়ে যায়। কথাটা তো সত্যি, কিন্তু উত্তরটা দিলে যদি অভ্র মনে করে সে তার ভালোবাসার প্রস্তাবে রাজি হয়ে গেছে, তাহলে? এমন কিছু না। আচ্ছা, এসব কথা বাদ দিয়ে এখন খাওয়ার ধান দিন, আমিও খেয়ে নেই। খিদে লেগেছে, সুরভি বলে।
অভ্র তার চেয়ার টেনে নিজের দিকে নিয়ে আসে। হঠাৎ এমন করায় সুরভি বিস্মিত চোখে তাকায় অভ্রর দিকে। সে ড্যাব ড্যাব করে তাকিয়েই ছিল তার দিকে। তখনই অভ্র বলে, এভাবে তাকিও না, সময়ের আগেই প্রেমে পড়ে যাবে। সুরভির গাল লাল হয়ে যায় আর সে সাথে সাথে মুখ ফিরিয়ে নেয়। সে জিজ্ঞেস করে, দেখুন এমন বেয়াদবি করবেন না, ভাববেন না ওদিন জড়িয়ে ধরতে দিয়েছি বলে আপনার প্রেমে পড়ে গেছি আমি। অভ্র টেবিলে বাম হাতের কনুই রেখে গালে হাত দিয়ে তাকায় সুরভির দিকে। সেটা মানলাম, কিন্তু আজ যে সকালে এত কষ্ট করে উঠে আমার জন্য এত কিছু বানালে, তার কারণ কি? আপনি আমাকে বিরিয়ানি রান্না করে খাইয়েছেন, তাই আমিও খাওয়ালাম, হিসাব বরাবর। অভ্র বাঁকা হাসে। সে তার প্লেট থেকে পরোটা এক টুকরো ছিঁড়ে সুরভির মুখের সামনে নেয়, বলে, সে রাতে তুমি আমাকে নিজ হাতে খাওয়ানোর পরেই বাসায় গিয়েছিলে, তাহলে এখনো হিসাব বরাবর করো। সুরভি গাল আরও ভার হয়ে যায়। সে জলদি করে খেয়ে নেয়, তারপর আবার বলে, আমি সব হিসাব বরাবর রাখি, তাই খেয়েছি, বুঝেছেন? এখন আমি চা বানিয়ে আনছি। সে তাড়াহুড়া করে উঠে যেতে নিলে অভ্র তার হাত ধরে নেয়। আমি তো তোমাকে ভালোবেসেছি, সে হিসাব বরাবর করবে না? সুরভি কিছু বলতেও পারে না। সে লজ্জা পেয়ে বলে, আমি চা বানিয়ে আনছি, তারপর হাত ছাড়িয়ে সেখান থেকে চলে যায় দ্রুত। মায়া অফিসে যাওয়ার পূর্বে কল করে জোহানকে, কিন্তু সে তার কলও কেটে দেয়। অফিসে যাওয়ার পর সে জোহানের সাথে দেখা করতে চায়, কিন্তু জোহান তাকে পরিপূর্ণভাবে এড়িয়ে যায়। সে যে কথা বলতে চাইলে সে অন্য কারোর সাথে কাজে ব্যস্ত হয়ে পড়ে অথবা কথায় ব্যস্ত হয়ে পড়ে। সে বিরক্ত হয়ে পড়ে জোহানের ওপর। সে অন্তত কিছু তো বলবে। চিন্তায় সে সকাল থেকে কাজে মন লাগাতে পারছিল না। ধৈর্য হারিয়ে সে অবশেষে পিয়ন দিয়ে ডাকে জোহানকে। জোহান অনুমতি না নিয়ে তার কেবিনে ঢুকে পড়ে। ঢুকে দেখে মায়ের রুমে চিন্তিত চেহারায় পায়চারি করছে। সে মৃদু স্বরে জিজ্ঞেস করে, ডেকেছিলে? তার কণ্ঠ শুনে মায়ের নিঃশ্বাস আসে। সে জোহানকে দেখে দ্রুত তার কাছে আসে। সে চিন্তিত সুরে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? তুমি আমার কল ধরছো না, আমার সাথে কথা বলছো না, ইগনোর করছো আমায় কেন? কারণটা কি বলো তো? জোহান তার সাথে চোখ মেলায় না, কেবল মৃদু কণ্ঠে বলে, আই থিঙ্ক আমাদের বেশি দেখা করা উচিত না। গতকাল রাতে যা ভুল হয়েছিল তা আমি চাই না আর কখনো হোক। আমাদের আর বেশি সময় কাটানো উচিত হবে না। তুমি জানো আমার তোমার প্রতি অনুভূতি আছে, আমিও জানি তোমার মনে আমার জন্য অনুভূতি জাগ্রত হচ্ছে, কিন্তু আমার একে অপরের জন্য তৈরি হয়নি। আমাদের কারো অতীতেই সুখময় ছিল না যে অপরজনের হৃদয়ের কষ্টকে দূর করতে পারবো। মা তার দিকে নিঃস্ব দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার বুকের ভেতর প্রচণ্ড রকমের ব্যথা হচ্ছে। জোহান আবার বলে, মা বুঝতে চেষ্টা করো, আমি জীবনে যাকেই ভালোবাসি সে আমাকে ছেড়ে চলে যায়, আর আমি তোমাকে হারাতে চাই না। আমরা অনুভূতিগুলোকে আমাদের হৃদয়ে দাবিয়ে রেখে কেবল বন্ধু হয়েই তো সারা জীবন কাটাতে পারি। আমার এখন আর ভালোবাসার উপর বিশ্বাস নেই, আমার নিজেরই ওপরই ভরসা নেই। আমি কাউকে সারা জীবন ভালোবাসতে পারবো কিনা তাও জানি না। আমি ওয়াহিদের মতো তোমাকে কষ্ট দিতে চাই না। তোমাকে ওয়াদা করলে সে ওয়াদা আমি রাখতে পারবো কিনা জানি না। তোমার প্রতি এখন আমার অনুভূতি আছে, কিন্তু এটা কেবল কিছুদিনের অনুভূতি হলে তখন। মা স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে তার দিকে। সে কিছু বলতে পারে না। হঠাৎ সে অনুভব করে তার গাল ভিজে গেছে। সে নিজের গালে আঙুল ছোঁয়, তারপর বিস্ময় নিয়ে তার আঙুলের ডগায় নোনা পানি দেখে। এই কয়েক বছরে এই পর্যায়ে আসার পর সে কত কিছু সহ্য করেছে, তবু সহজে তার চোখ দিয়ে পানি পড়েনি। কিন্তু আজ তার চোখ দিয়ে জল পড়ল। তার চোখ দিয়ে আবারও জল গড়িয়ে পড়ে তার গালে। জোহান তার হাত উঠিয়ে মায়ের গালে হাত রাখে তার কান্না মোছার জন্য। প্লিজ তুমি কান্না করো না, আমি তোমাকে কষ্ট না দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি। তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। মায়া তার হাত এক ঝটকায় সরিয়ে দেয়, নিজের গাল মুছে বলে, মনে আছে তোমাকে আমি একবার বলেছিলাম যে আমি নিজেকে ভালোবাসা শিখে গেছি। তোমার সাথে সময় কাটানোর পর হয়তো নিজের প্রতি ভালোবাসাটা কমে গিয়েছিল, কিন্তু আমারই ভুল ছিল। জোহান তার দুই হাত ধরে বলে, আমি কেবল নিজের স্বার্থের জন্য এমনটা বলছি না, আমি আমাদের দুইজনের ভালোর জন্য বলছি। তুমিও জানো ভালোবাসা কষ্ট ছাড়া কিছু দেয় না। তুমি যখন তা জানো তাহলে আগেই কেন দূরে সরে যাওনি? জোহান তার প্রশ্ন শুনে চোখ সরিয়ে নেয়, বলে, সরি, তখন আমি বুঝিনি। মা তাচ্ছিল্য হাসে, সরি? আবার সে সরি?
একটা শব্দ থেকে এর পূর্বে কখনো আমার এত ঘৃণা হয়নি। তোমার যদি কমিটমেন্ট ইস্যু থাকে তাহলে তোমার প্রয়োজন ছিল না আমার কাছে আসার, আমার এত যত্ন করার, আমার মনে আশার প্রদীপ জ্বালানোর যে আমি আবারও কখনো ভালোবাসা পাবো। তুমি বলছো তুমি ওয়াহিদের মতো আমার মন ভাঙতে চাও না। তুমি তো আরও জঘন্যভাবে আমার মন ভেঙেছ। অন্তত ও আমাকে কখনো ভালোবাসার কথা তো বলেনি। তুমি তো আমার চোখে ডুবে থাকতে চাইতে না। আমার চোখ তো তোমার জন্য মায়ার সাগর ছিল। সে চোখে জল এনে দিলে মায়া, বিশ্বাস করো আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমার কারণে তোমার চোখে পানি আসবে এটা আমি কল্পনা তো আনিনি। প্লিজ মায়া, আমরা জাস্ট ফ্রেন্ড থাকি। আই প্রমিস আমি এরপর আর কখনো তোমার চোখে পানি আসতে দেব না। তুমি আমার চোখে পানি আসতে দিবে না? তুমি কে? তুমি ভাবছো তোমার জন্য আমি দ্বিতীয়বার কাঁদবো? আমার অনুভূতিকে তোমার নিয়ন্ত্রণে দিয়ে আমি ভুল করেছিলাম। এই ভুল আমি দ্বিতীয়বার করব না। আজ থেকে তোমার ও আমার পথ আলাদা। মায়া চৌধুরী নিজের অনুভূতির দাসী না। তোমার ভালোবাসা পেলেও আমি বাঁচতাম, তোমাকে ছাড়াও আমি বাঁচব। সে জোহানের শার্টের কলার ধরে তার চোখে চোখ রেখে বলে, তুমি জানতে চাইতে আমি কেন তোমার চোখে তাকিয়ে থাকি না? কারণ আমার বেখেয়ালি মন তোমার ভালোবাসার খাঁচায় বন্দী ছিল। তোমার চোখে তাকিয়ে থাকলে আমার হৃদয় কেঁপে উঠত। আমি তাকিয়ে থাকতে পারতাম না। আর জানো আজ কেন তোমার চোখে এভাবে তাকিয়ে থাকতে পারছি? কারণ এই মুহূর্ত থেকে আমার মন উড়াল দিয়েছে তোমার ভালোবাসার খাঁচা থেকে। মরে গেছে আমার ভালোবাসা, শেষ হয়ে গেছে। যেমনটা তুমি চাইতে। সে জোহানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলে, আজ থেকে তুমি আমার কোম্পানির আর্টিস্ট ছাড়া আর কেউ না। সে নিজের চেয়ারে যে বসে কঠিন দৃষ্টিতে তাকায় জোহানের দিকে। গেট লস্ট। মায়া, আমার কথা তো বোঝো। মায়া উচ্চস্বরে বলে, গেট লস্ট। জোহান তার দিকে কিছু মুহূর্ত তাকিয়ে থেকে সেখান থেকে চলে যায় আর মায়া আবারও নিজের কাজে ব্যস্ত হওয়ার চেষ্টা করে। সে ফাইলের একের পর এক পৃষ্ঠা উল্টাতে থাকে আর চেষ্টা করে নিজের কষ্ট ভোলাতে, কিন্তু সে পেরে ওঠে না। তার চোখে দিয়ে পানি পড়তেই থাকে। সে বহু চেষ্টা করে চোখের জলকে থামানোর, বেহায়া মনকে বোঝানোর, কিন্তু পেরে ওঠে না সে। তার চোখ দিয়ে পানি পড়তেই থাকে। সে বহু চেষ্টা করে চোখের জলকে থামানোর, বেহায়া মনকে বোঝানোর, কিন্তু পারছে না সে। তার বুকের ভেতর হাহাকার তাকে নিয়ন্ত্রণ করছে। তার ইচ্ছে হচ্ছে চিৎকার করে কান্না করার জন্য, কিন্তু সে পারে না। সে টেবিলের নিচে যেয়ে বসে দাঁত দিয়ে হাত কামড়ে ধরে কান্না করতে থাকে, যেন কেউ না দেখতে পায় তার কষ্ট, তার অসহায়তা। সেই পৃথিবীর সামনে যতই শক্ত হোক, তারও তো অনুভূতি আছে, তারও কষ্ট হয়। এটা কেউ কেন বোঝে না? অভ্র সুরভির দিকে তাকে জিজ্ঞেস করে, তোমার যাওয়াই লাগবে? অফিস থেকে ছুটি নেবার পরও ডেকেছে, না হলে না গেলে কিভাবে হয় শুনি? অবশ্যই কোনো জরুরি কাজ আছে। সুরভি তার ব্যাগ গোছাতে ব্যস্ত। সময় আছে তো? আগে দিয়ে গেলে কাজ তাড়াতাড়ি সেরে যায়। আমার কাছে একটু থেকে গেলে হয় না? অভ্রর মুখে কথাটা শুনে সুরভি তাকায় তার দিকে। তার তাকিয়ে থাকা দেখে লাজুক হাসি দিয়ে চোখ সরিয়ে নেয়। অভ্র বলে, তোমার জেদের কারণে না হলে আমার এক কলে তোমাকে নিজে এসে ছুটি দিত তোমার অফিসের বস। আমার নিজের স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করতে ভালো লাগে, বুঝলেন? দেখেন, একদিন আমি আমার স্বপ্ন পূরণ করবই। টিভিতে সবচেয়ে জনপ্রিয় রিপোর্টার। হঠাৎ থেমে যায় সে। তার মাথায় একটা বুদ্ধি আসে। সে অভ্রর দিকে তাকায় উৎসুক দৃষ্টিতে। তার মুখ দেখে অভ্র বলে দিতে পারে, তোমার মাথায় নতুন কি বুদ্ধি এলো? মেঘলা আপুকে যদি আমরা আমাদের চ্যানেলে ইন্টারভিউয়ের জন্য ডাকি, সেখানে কথা বলতে কষ্ট হবে না। মেঘলাকে একা ছাড়বে তৌফিক? এটা কিভাবে মনে হয় তোমার? এক তো তৌফিক মেঘলাকে ছাড়ে না, এর ওপর এ শপিংয়ে গেলেও সেদিন শপিং মল বন্ধ করিয়ে রাখে, সাথে আশেপাশে 10টা বডিগার্ড থাকে। আর তুমি কেবল ওকে ডাকলে তৌফিকের টার্গেট, তুমি আসবে না? তাহলে আরও কিছু ফিল্ডের নারীদের ডাকলাম। সামনে নারী দিবস আসছে, সেখানে কোনো একভাবে আলাদা করে নেব। লেডিস রুমে নিশ্চয়ই বডিগার্ড আসবে না। অভ্র বিষয়টা নিয়ে ভাবছিল। তখন সুরভি বলে, মেঘলা আপুকে আমার নিজে ডাকতে হবে এমনটা নয়। আমি আমার সিনিয়রের কানে এই প্রপোজাল দিলে উনি নিজেই তা নিজস্ব নামে করে নিবে। কিন্তু কথা হলো, তৌফিক কী কারণে মেঘলাকে আসতে দেবার জন্য রাজি হবে?
অভ্র প্রশ্ন তোলে, নিজেই বলে, সে আইডিয়া আমি খুঁজে নেব, কিন্তু এসব তুমি একা করতে পারবে না। আর আমরা কেউ থাকলে সন্দেহ বাড়বেই তৌফিকের। এমন কাউকে লাগবে যে ট্রাস্টেড। ইনারকে বলে দেখব। ও প্রেগনেন্ট, ওকে আপাতত এসবে জড়াতে চাই না, ওকে কোনো ঝুঁকিতে ফেলতে পারি না আমি কাউকে খুঁজে নেব, আপনি চিন্তা করবেন না। কাউকে খুঁজলেই তো হবে না, বিশ্বাস করার মতো কাউকে লাগবে, সাথে সাহসী এবং বুদ্ধিমানও। এই তিনটা শব্দ শুনে ইনারার কথায় মাথায় এসেছে, কিন্তু ওকে আমি এসবে জড়াতে চাই না। আপাতত আমার জন্য ও বরং ওর বাচ্চা সবচেয়ে বেশি জরুরি। ওর সুরক্ষা আমার জন্য ফার্স্ট প্রায়োরিটি। ওর গর্ভে আমার ভাইয়ের অংশ আছে। সুরভি কথাটা মুচকে হাসে, ডাইনিং টেবিলে কনুই রেখে গালে হাত রেখে দুষ্টুমি সুরে বলে, আপনি সভ্য ভাইয়ের প্রতি এতটা যত্নশীল, তাহলে দেখান না কেন? আপনার ইগোতে আঘাত পড়বে এই কারণে? অভ্র বাঁকা হাসে, তার কনুই টেবিলে রেখে একই আন্দাজে উত্তর দেয়, ইগো এতই গুরুত্বপূর্ণ হলে তোমাকে বলতাম না যে তোমাকে ভালোবাসি। ওয়েট, বলেই বা কী হয়েছে? আমার উত্তরটাই পেলাম না। সুরভি ঘাবড়ে যায়। সে এদিক ওদিক তাকায়, উঠে দাঁড়ায় এবং নিজের ব্যাগটা কাঁধে নিয়ে আমতা আমতা করে বলে, আমার যাওয়া উচিত না, যেতে দেওয়া তো উচিত না, কিন্তু এখন তোমাকে আটকালে মনে মনে আমাকে গালমন্দ করবে। তাহলে আমি আসি। সুরভি পিছনে ঘুরে যেতে যেতে অভ্রকে মনে মনে বকেই, একবার মানাও করেনি যেতে, উল্টো কি ফালতু বাহানা, আমি নাকি তাকে গালমন্দ করব। আমি কখনো কাউকে বকুনি দেই নাকি? আজব। নিজেও নিশ্চিত চাইতো আমি চলে যাই। হঠাৎ তার কানের কাছে ভেসে ওঠে অভ্রর কণ্ঠ, মনে মনে এত কিছু কি ভাবছ? আমাকে বকছো নাকি শুনি? সুরভি ঘাবড়ে গিয়ে পিছনে তাকাতে অভ্রকে দেখতে পায়। তার রুহ কেঁপে ওঠে, বক্ষ পিঞ্জরে তার নরম, হৃদয়টা লাফিয়ে উঠে হঠাৎ করে। খুব কাছ থেকে অভ্রকে ভীষণ আকর্ষণীয় দেখায়। অভ্র তার চাহনি দেখে আরেকটু নিচে ঝুঁকে আসে, দুষ্টুমি হাসি দিয়ে বলে, এভাবে দেখো না, প্রেমে ডুবে যাবে। সুরভি লজ্জা পেয়ে চোখ নামিয়ে নেয়। পরের মুহূর্তে আবার তার দিকে তাকে বলে, আপনার প্রেম পড়ব আমি? স্বপ্ন দেখেন? প্রতিদিন দেখতে ইচ্ছে করে, যেদিন স্বপ্নে তুমি আসো সেদিন ভালো ঘুম হয় না। যত সব আজাইরা কথাবার্তা। সুরভি কথাটা বললেও সামনের দিকে মুখ ফেরাতেই সে লজ্জায় লাল হয়ে যায়। অভ্র তার থেকে এগিয়ে যেয়ে সুরভির জন্য দরজা খুলে দেয়। সুরভি বের হওয়ার পর অভ্র বের হয় তার পিছু। আপনি কোথায় যাচ্ছেন? তোমাকে অফিসে দিতে আমি নিজেই যেতে পারবো। এছাড়া আপনার ড্রাইভার, বডিগার্ড কেউ নেই। কেউ আপনাকে দেখলে ঝামেলা হবে। আমার কাছে ব্ল্যাক উইন্ডোর গাড়ি আছে, সো ডোন্ট ওয়ারি, কোনো সমস্যা হবে না। আমি এসবে বিশেষ খেয়াল রাখি। আপনার তো আজকে রেস্ট ডে, অকারণে আমার জন্য কষ্ট করার প্রয়োজন নেই। তোমার সাথে সময় কাটালে এমনিতেই আমার সকল ক্লান্তি দূর হয়ে যায়। বলে সে দরজা লক করে চলে যায়। তার পিছনে সুরভিও আসে। সে হাত দিয়ে নিজের দুই গাল ধরে দেখে তার গাল দুটো উষ্ণ হয়েছিল। সে বিড়বিড় করে বলে, লোকটা এতটা খারাপও নয়, একটু একটু তো কিউট আছে। তারা গ্যারেজ থেকে গাড়ি নিয়ে অন্য এক রাস্তা দিয়ে বের হয়। সুরভি খেয়াল করে অভ্রের এই গাড়িটা আলাদা, এই গাড়িটা সে আগে দেখেনি। এছাড়া তারা অন্য রাস্তা দিয়ে কেন যাচ্ছে বুঝতে পারছে না সে। তাই সে কৌতূহল বশত জিজ্ঞেস করেই বসে, আচ্ছা আমরা অন্য রাস্তা দিয়ে কেন যাচ্ছি? আর আপনার এই গাড়িটাও আগে দেখিনি। কিডন্যাপ করছি তোমাকে, অভ্র বলে দুষ্টুমি এক হাসি দেয়, যা সুরভির ভালো লাগে। সাধারণত সে অভ্রকে এভাবে দেখে না। সে বেশিরভাগই গম্ভীর মুখে থাকে, সাদা রঙের পাঞ্জাবি পরা থাকে বেশিরভাগই, অথচ আজ সে কালো রঙের শার্ট পরেছে। তাকে ভীষণ সুদর্শন লাগছে বলতে হবে, বিশেষ করে তার হাসিটা মারাত্মক। কি ভয় লাগে? সুরভি যখন তার দিকে তাকিয়েছিল এক নাগারে, তখন প্রশ্নটা করে বসে অভ্র। সুরভি তার থেকে চোখটা সরিয়ে নেয়। সে উত্তর দেয়, আপনার ওপর এতটুকু তো ভরসা আছেই। অভ্র তার দিকে তাকিয়ে বাঁকা হেসে আবার সামনে তাকে বলে, এই গাড়িটা আমার নিজের ফার্স্ট ইনকাম দিয়ে কিনেছিলাম দেশে এসে। আমার যখন ঘরে একা একা দম বন্ধ হয়ে আসে তখন গাড়িতে চড়ে ঘুরে বেড়াই। মাঝে মধ্যে খুব দূরে চলে যায় একা একা। ব্ল্যাক গ্লাসের কারণে কেউ আমাকে দেখতে পারে না, কিন্তু আমি সব দেখতে পাই। মাঝে মধ্যে নীরব কোনো স্থান পেলে সেখানে নেমে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেই। আমার আবার বন্ধ ঘর পছন্দ ছিল না কখনো, কিন্তু কিছু কাজ আছে যে কাজের পরিবর্তে আপনার ব্যক্তিগত জীবন বিসর্জন দিতে হয়। কিন্তু এই গাড়িটার সাথে আমি আমার সে ব্যক্তিগত সময়টুকু কাটাই, তাই এই গাড়িটা আমার ভীষণ প্রিয়। যদিও এই গাড়িটি কখনো আমার সাথে অন্য কোনো সঙ্গী পায়নি,
তবে আজ পেল আমার প্রিয় গাড়িতে আমার প্রিয়জন প্রথম আমার পাশে বসেছে। সুরভির গাল উষ্ণ হয়ে যায়। সে অভ্রর দিকে মুচকি হেসে আবার নিচের দিকে তাকায়। নিজের আঙুল দিয়ে কিছু চুল কানের পিছনে গুজে মৃদুস্বরে জিজ্ঞেস করে, আজকাল আপনি অন্যরকম কথা বলছেন না? দোষ তো তোমার, আমি তো লুকিয়ে রেখেছিলাম নিজেকে। তোমারই আমাকে চেনার আগ্রহটা বেশি ছিল। এমনি এই অন্যরকম ভাবটা তোমার ভালো লেগেছে না, খারাপ ভাবতে হবে। সাথে এটাও ভাবো, আমার প্রিয় গাড়িতে প্রিয়জন কোনো একদিন তোমার সাথে দূরে কোথাও ঘুরতে যাবে নাকি? একপাশে রেখে দিন, আমার অফিস এসে পড়েছে। অভ্র অপেক্ষায় থাকলেও সে উপায় পায় না। সুরভি তার ব্যাগ সব গুছিয়ে দরজা খুলে নামতেই নেয়। হতাশ হয় অভ্র। তখন সুরভি বলে, কখনো গেলে আপনি এই কালো শার্টটাই পরে এসেন, আপনাকে মানায়। আসি। ড্রাইভের জন্য থ্যাংক ইউ বলে সুরভি একরাশ হাসি নিয়ে নেমে যায়। আর অভ্র গাড়ি তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সে যখন বিল্ডিংয়ের ভেতর প্রবেশ করে তখন সে সামনে লুকিং মিররের দিকে তাকায়। তাকে এই শার্টে আসলে এত মানিয়েছে। মায়া হিপ হোল দিয়ে দরজার ওপাশে জোহানকে দেখে অবাক হয়, সাথে বিরক্ত হয়। গতকাল নিজেই বলল আমাদের দূরে থাকা উচিত, আর এখন নিজেই তার বাসায় এসে হাজির। সে একরাশ বিরক্তি নিয়ে দরজা খুলে রুক্ষ স্বরে বলে, তুমি এখানে কি করছো? জোহান তার ফোনটা উঁচু করে একটি মেসেজ দেখায় মায়াকে। আশরাফের মেসেজ, ব্রো আমরা তিনজনই মায়ের বাসায় আমাদের বিয়ের প্ল্যানিং করতে এসেছি, তুমি এসে পড়ো জলদি করে। মেসেজটা দেখে মায়ের বিরক্তির নিঃশ্বাস ফেলে সেখান থেকে চলে যায় দরজা খোলা রেখেই। জোহান বাসার ভেতরে ঢোকে, মেসেজটির দিকে তাকায়। আশরাফ তাকে মেসেজ দিয়েছিল প্রায় আধা ঘন্টা হবে। সে প্রথম আসতে চায়নি, মায়ের মুখোমুখি হবার ইচ্ছেটা তার ছিল না, তাই সে অন্য কিছুতে ধ্যান দিতে চেয়েছিল। কিন্তু সে কোনো কিছুতে মনোযোগ দিতে পারছিল না, এমনকি গানেও না। তার বারবার মায়ের কথা মনে পড়েছিল, তাকে দেখতে ইচ্ছে করছিল, তাই সে না পেরে চলে আসে এখানে। ড্রয়িং রুমে এসে দেখে সবাই গোল করে নিচে বসে আছে, তাদের সামনে কতগুলো কার্ড। সে রুমের ভিতরে ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করে, কি করছে তোমরা? মেহেদি তাকে দেখে উঠে জড়িয়ে ধরে, জোহান ভাই অবশেষ তুমি এলে, আমি তো ভাবছিলাম আসবেই না, একটু কাজ ছিল তাই দেরি হয়ে গেল। মেহেদি মায়ের দিকে তাকে প্রশ্ন করে, কিরে তুই মিথ্যে বললি কেন? জোহানই তো এসেছে, আর আমি যখন জিজ্ঞেস করলাম কে এলো, তুই বললি জানি না। মায়া তাকে পাত্তা না দিয়ে কার্ড দেখতে শুরু করে। জোহান মেহেদির পাশে বসে মায়ের দিকে তাকায়, কিন্তু মায়ের নজর কেবল তার হাতের কার্ডের দিকে। সে আবার জিজ্ঞেস করে বসে, এগুলো কিসের কার্ড? আশরাফ জানায়, ব্রো আমাদের ইচ্ছার বিরুদ্ধে হওয়া অনুষ্ঠানের কার্ড। তুমি তো জানো আমাদের ইচ্ছা ছিল 2-4 বছর পর ফ্যামিলি আর কাছের ফ্রেন্ডদের নিয়ে বিয়ে করার, কিন্তু ফ্যামিলির প্রেশারে এখন করতে রাজি হলাম। এর ওপর ধুমধাম করে বিয়ে করতে হবে। আমাদের বিয়েতে খেয়ে দিয়ে ঘুরে ফিরে যেন মানুষ আমাদের সমালোচনা করতে পারে তার ব্যবস্থা করছি। আগামী মাসে এঙ্গেজমেন্ট, আর 1 মাস পর বিয়ের ডেট ফিক্সড হয়েছে। তুমি কিন্তু কনফার্ম করবে প্রমিস করেছিলে, মনে আছে তো? অফকোর্স করব। মেহেদি উৎসুক সুরে বলে, অস্থির একটা আইডিয়া আছে। জোহানের বেশিরভাগ গানই ফিমেল সিঙ্গার আছে, তো আমাদের মায়া যদি জোহানের সাথে গান গায় তাহলে কেমন হয়? তন্নিও সহমত হয় তার সাথে। তোর মাথায় এত ভালো আইডিয়া আসবে আশা করার মতো ছিল না। সে নৌকাতে ওদের গান শুনেছিলাম না, মুগ্ধ হওয়ার মতো অবস্থা ছিল তখন। একদম ফালতু আইডিয়া, মায়া বলে ওঠে। সাথে আরও যোগ করে, আমি কারোর সাথে কোনো গান টান গাইব না। তোর আবার কি হলো? তন্নি প্রশ্ন করে। কিছু হয়নি, যে কারণে এসেছিস তার দিকে ধ্যান দে, না হয় বাসায় যে আন্টির বকুনি খাবি। কার্ড সিলেক্ট কর। মেহেদি আর উৎসুক স্বরে বলে, আমাদের গ্রুপের প্রথম বিয়ে, মায়া সব কিছু ভালো করে দেখে নে, এরপর তোরই পালা। কেন? তোর বিয়েতে আবার কি অ্যালার্জি হলো? আরে আমার কাছে তো মেয়ে নেই, কিন্তু তোর জন্য তো আতিফ এক পায়ে খাড়া। আতিফ? জোহান প্রশ্ন করে। এ আতিফকে? আশরাফের কাজিন, ইতালিতে অনেক ভালো ডাক্তার, মায়ের ওপর পুরাই লাড্ডু, কিন্তু মায়া তার প্রেমের উত্তরই দেয়নি। তাই দুইজনে ঠিক করেছে মায়া 30 বছর পর্যন্ত কাউকে বিয়ে না করলে মায়া আতিফকে বিয়ে করবে। আচ্ছা মায়া বলতো, যদি এর পূর্বে তুই অন্য কাউকে ভালোবাসিস তাহলে কি হবে? মা তার কথা শুনে কিছু মুহূর্ত সময় নিয়ে তাকায় জোহানের দিকে। জোহান তার দিকে তাকিয়েছিল, তার উত্তরের অপেক্ষায় ছিল। সে চোখ সরায় না, পলক নামায় না, জোহানের দিকে তাকিয়ে অনুভূতিহীন স্বরে বলে, ভালোবাসা সবার জন্য হয় না,
কেউ সারা জীবনে ভালোবাসা পায় না, আর কেউ ভালোবাসার মূল্য দিতে জানে না। আর যারা ভালোবাসার মূল্যায়ন করতে জানে না তারা ভালোবাসার যোগ্যই না। জোহান চোখ নামিয়ে নেয়। তার কথা শুনে মায়া আবার তার সামনে কার্ডগুলো দেখতে থাকে। তন্নি চিন্তিত সুরে জিজ্ঞেস করে মায়াকে, তোর কি কিছু হয়েছে? কিন্তু মাতবরি করে উত্তর দেয় মেহেদি, আরে ওর সঙ্গদোষ হয়েছে। সারাদিন জোহানের সাথে থেকে আবেগের কথাও বলতে শিখে গেছে। অফিসেও জোহান, পাশের বাসায়ও জোহান, আর ফ্রি টাইমে এখন জোহানের সাথে সময় কাটাচ্ছে। আচ্ছা জোহান ব্রো, শোনো, একটা ভালো প্রস্তাব দেই। আথিফ যদিও আমার অনেক পছন্দ, কিন্তু তুমি তো আমার ফেভারিট, তাই তোমার কখনো যদি ওরে পছন্দ হয় নিশ্চিন্তে আমার কাছে এসে পড়বা। তোমাকে আমার দুলাভাই বানানোর দায়িত্ব আমার। মায়ের রেগে মেগে মেহেদির ওপর কতগুলো কাঠ ছুঁড়ে মেরে বলে, মেহেদির বাচ্চা, তুই এখন তোর মুখের তালা বন্ধ না করলে তোকে ফুটবল বানিয়ে লাথি মেরে বাসা থেকে বের করে দেব। মেহেদি তারপর বলে, মায়ের নাকের রাগ সারাক্ষণ টুস করে বসে থাকলে মেয়েটা আমাদের এত ভালোবাসে, তাহলে চিন্তা করো নিজের জামাইকে কত ভালোবাসবে। তোকে শিক্ষা না দিলে তুই ভালো হবি না, তো দাঁড়া দাঁড়া তুই। মা তাকে মারার জন্য উঠতে নিলে তন্নি তার হাত ধরে নেয়, তাকে বুঝিয়ে বলে, ও তো এমনিতে মজা করছে, তুই শান্ত হ, চল আমরা টুকটাক নাস্তা নিয়ে আসি। মায়া আবার মেহেদির দিকে তাকে বলে, বেঁচে গেলি, না হলে তোর আজ খবর আছে। মা তন্নির সাথে যাওয়ার পর কফি বানায় এবং কিছু ফ্রোজন ফুড বের করে ভাজার জন্য। তন্নি সাহায্য করছিল তার। তন্নি হঠাৎ জিজ্ঞেস করে বসে, সব ঠিক আছে রে? মা থমকে যায় এক মুহূর্তের জন্য, কিন্তু স্বাভাবিক গলায় বলার চেষ্টা করে, মানে তোর আর জোহানের মধ্যে কিছু হয়েছে? তোদের মধ্যে কিছু একটা চলছে? তেমন কিছু না। তন্নি মায়ের কাঁধ ধরে তাকে নিজের দিকে ঘুরিয়ে বলে, তুই আজ পর্যন্ত আমার থেকে কিছু লুকাসনি, আমার বিশ্বাস কখনোই লুকাবি না। আমি জানি তুই ওকে পছন্দ করিস, শুধু তুই বল, ও যদি তোকে কষ্ট দিয়ে থাকে তাহলে ওর সাথে সকলের সম্পর্ক নিমেষে ভঙ্গ করে দিব, আর কেউ কখনো ওর সাথে যোগাযোগ করব না। মায়া তার কথা শুনে কিছু মুহূর্তের জন্য চুপ থেকে অন্যদিকে ফিরে আবারও আগের কাজ শুরু করে এবং উত্তর দেয়, আসলে আমি ওর প্রতি দুর্বল হয়ে যাচ্ছি, যে আমি চাই না, এ কারণে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। যা তুই একদমই ঠিক করছিস না। একটা ইনসিডেন্টের কারণে তুই নিজের জীবন এমন থামিয়ে রাখিস না। আমি জানি আতিফ অনেক ভালো ছেলে আর তোকে অনেক সুখেও রাখবে, কিন্তু এত বছরে এক মুহূর্তের জন্য আমি তোর দিক থেকে ওর প্রতি কোনো অনুভূতি দেখিনি, কিন্তু জোহানের জন্য আমি তোর চোখে মুখে স্পষ্ট দেখতে পারছি তুই ওকে ভালোবেসে ফেলেছিস। জীবন সবাইকে দ্বিতীয় সুযোগ দেয় না রে। তুই নিজের অনুভূতিটাকে সারা জীবন খাসে বন্দি করে রাখতে পারিস না, এক না একদিন তোকে। মায়া তাকে থামিয়ে বলে, আমার সময় দরকার, আমি এখন হুট করে কোনো সিদ্ধান্ত নিতে চাচ্ছি না, আর তুই এখন আমার চিন্তা না করে নিজের বিয়ের দিকে ধ্যান দে। আর বল, শপিং কবে যাবি? আমার বহুত শপিং বাকি। আই তো কোনো ফাংশনে কি পরবো সব ডিসাইড করে ফেলেছি। তুই ডিসাইড করে ফেলেছিস? আমি তো ভাবিও নি ভাই, আমার বেস্ট ফ্রেন্ডদের বিয়ে বলে কথা, আমাকে তো boom.com লাগতে হবে তোর বিয়েতে, আর তোকে কে দেখবে বল? তুই তো বিবাহিত হয়েই যাচ্ছিস, সবাই নজর তো জামের শালির দিকেই থাকবে। সবার তো জানি না, কিন্তু সারাক্ষণ জোহানের নজর কিন্তু তোর দিকেই থাকে। আজও কিভাবে লুকিয়ে লুকিয়ে তাকাচ্ছিল দেখেছিস? মায়ের হাসি মুখটা আবারও মলিন হয়ে যায়। সে তন্নির হাতে কফির মগ দিয়ে বলে, তুই আগে ওদের কফি দিয়ে আয় তো, আর আমি এই খাবারগুলো ভাজি, না হলে ক্ষুধার্ত বান্দরদের মতো লাফাতে শুরু করবে একটু পর। সে তন্নিকে পাঠানোর পর হাফসারে রান্নাঘরের আড়াল থেকে এক পলক তাকায় জোহানের দিকে, গভীর নিঃশ্বাস ফেলে বলে, আমি তোর সাথে মিথ্যা বলতে চাইনি, কিন্তু তোর এই বিশেষ সময়ে তোর আনন্দটা আমি নষ্ট করতে চাই না। তোকে যা বলার আমি তোর বিয়ের পর বলবো। সন্ধ্যার পর তন্নি, আশরাফ, মেহেদি চলে যাচ্ছিল। তাদের বিদায় দিতে নিচে আসে মায়া ও জোহান। মেহেদি বলে, আমার তো যাওয়ার ইচ্ছে নেই, তোরা আমাকে জোর করে নিয়ে যাচ্ছিস কেন বলতো? তন্নি তার হাত খামছে ধরে বলে, তোকে আমাদের দরকার, এ কারণে নিয়ে যাচ্ছি, বুঝ একটু। তাহলে মায়াও তো আমাদের সাথে যেতে পারে, ওকে কেন নয়? কাল তো ওরও বন্ধ। আশরাফ তখন বলে, কারণ আমার বাবা স্পেশালি তোর কথা বলেছে, যেহেতু জায়গা সিলেক্ট করতে হবে, বাবা বলেছে তুই কাজটা বেস্ট করতে পারবি। আঙ্কেল বলেছে, দেখলি আমার কত ডিমান্ড সব জায়গায়। আচ্ছা আমি গাড়িতে বসছি, তোরাও আয় বলে সে ভাব নিয়ে যে বসে গাড়িতে। আশরাফ ও তন্নি তাদের যেমন তেমন করে বিদায় জেনে দ্রুত এসে গাড়িতে বসে। তন্নি আশরাফকে বলে,
এই ফালতুটাকে ওর বাসার সামনে ফিক্কা মারবি। আমার সব প্ল্যানিংয়ের 12টা বাজায় দিচ্ছিল এখনই। মেহেদি পিছনের সিটে বসেছিল। তন্নি কথা শুনে সে লাফ দিয়ে সামনের 2 সিটের মধ্যে মুখ বের করে অবাক হয়ে তাকায় তাদের দিকে। আমি কি করলাম? মায়া ও জোহান যেন একসাথে সময় কাটাতে পারে, তাই তো আমরা জলদি এসে পড়েছি। ও কিন্তু কেন? তাহলে কি আঙ্কেল আমাকে ভেন্যু ডিসাইডের দায়িত্ব দেয়নি? তোর ব্রেন একটু তাড়াতাড়ি কাজ করে ফেললো না? আশরাফ গাড়ি স্টার্ট করতো। তাদের যাবার দিকে তাকিয়ে থাকে মায়া। তারা যাওয়ার পর সে তার পাশে তাকায়, দেখে জোহান তার দিকে তাকিয়ে আছে। তার চোখে মুখে বিরক্তির ছাপ পড়ে। সে অন্যদিকে মুখ ফিরিয়ে বিরক্তি সুরে জোহানকে বলে, যদিও তোমার চেহারা দেখার বিন্দুমাত্র ইন্টারেস্ট আমার নেই, কিন্তু তবুও যদি পারো তন্নি আশরাফের বিয়ের আগ পর্যন্ত ওদের সামনে আমরা আগের মতো নর্মাল বিহেভ করব। আর যদি তোমার সমস্যা হয় তাহলে প্রয়োজন নেই। কেবল দয়া করে তুমি ওদের আমাদের মধ্যে যা হয়েছে মানে এই কয়দিনের ব্যাপারে কিছু বলো না। বলে সে যেতে নিলে জোহান তার হাত ধরে নেয়। মায়া পিছন ফিরে তাকে কিছু বলার আছে। জোহান মাথা নাড়ায়। তার কিছু বলার নেই। মায়া কিছু মুহূর্ত অপেক্ষা করে জোহানের হাত ছাড়ার। জোহান তার দিকে তাকিয়ে থাকে, হাত ছাড়ে না। মায়া বিরক্তি সুরে বলে, কিছু বলার না থাকলে হাত ধরে আসো কোন দুঃখে, হাত ছাড়ো। জোহান তার কথা শুনে লজ্জায় পড়ে যায়। সে না আসা সত্ত্বেও মায়ের হাত ছেড়ে দেয়। মৃদু স্বরে বলে, আমরা কি আবার আগের মতোই থাকতে পারি না? মা তার কথায় তাচ্ছিল্য হাসে। তুমিই গতকাল বলেছিলে আমাদের একে অপরকে ইগনোর করা উচিত, তাই না? কিন্তু এখন কেন যেন আমার ভীষণ অস্থির লাগছে। কিছুক্ষণ পরপর হৃদয়ে চিনচিন করে ব্যথা ওঠে। হঠাৎ করে মনে হয় আমি নিঃশ্বাস নিতে পারছি না। আমাকে কি ডক্টর মনে হয় যে আমি তোমার ট্রিটমেন্ট করব? তা তো বলিনি। তো কি বলছো আমি বুঝতে পারছি না। আমি কেবল চাচ্ছি আমরা আগের মতো হয়ে যাই, আগের মতো একসাথে সময় কাটাই। ও প্লিজ, তুমি আমাকে তোমার আগের গার্লফ্রেন্ডদের মতো ভেবো না, যাকে যখন ইচ্ছে তুমি পুতুলের মতো নাচাবে, যখন ইচ্ছে কাছে টানবে আর যখন ইচ্ছে দূরে ঠেলে দিবে। আমি তোমার প্রেমে কোনো হাবুডুবু খাচ্ছি না। আমি নিজের ভুলটা বুঝিনি। তুমি কেবল ভাবো তুমি যখন যা বলবে তাই হবে। তোমার সাথে সময় কাটানো তো দূরের কথা, তোমাকে তো আমার বিষের মতো লাগছে। আগে ভেবে দেখো তুমি কি ভুল করেছ। সে ভুলের অনুতাপ করার পর এই কথা বলতে সময়। এই কথা বলে হুড়হুড় করে চলে গেল মায়া। লিফটে ওঠার পরও তাকে বেশ বিরক্ত রাগান্বিত মনে হচ্ছিল। সে বাসায় ঢুকে সবার পূর্বে বেসিনের সামনে যেয়ে জোহানের ধরা হাতটা বারবার ধোয়। তার বেশ রাগ উঠছিল জোহানের ওপর। সে কি আদৌ বুঝেছে মা কতটা কষ্ট পেয়েছে তার এমন কাণ্ডে? ভালোবাসা হয়তো এত কঠিন কিছু না, বিশ্বাসটাও সহজে যেতে পারে হয়তো, কিন্তু এক দফা যে মনটা ভেঙেছিল তা তো বেশ সাধনার দ্বারা সংযত করেছিল মায়া। আপনজনদের থেকে বিশ্বাসঘাতকতা পাওয়ার পরও তাকে দিয়েছিল এই জোড়া লাগানো মনটা খুব যত্নে। আর সে কি করলো? এত সহজে ভালোবাসার প্রদীপ দেখে তার মনটা আধারে ঢেকে দিয়ে গেল। মায়ের রাগে দুঃখে কাঁপছিল। সে কল ছেড়ে মুখে পানি দিতে থাকে বারবার। সে আয়নায় তাকায় নিজের দিকে। নিজেকে দেখে তার আরও রাগ ওঠে। এত বড় ভুল তার দ্বারা আবারও কিভাবে হলো? রাগের বশে সে একটি ছোট ফুলদানি আয়নায় মেরে দেয়। সাথে সাথে আয়নাটা ভেঙে চুরমার হয়ে যায়। জোহান ছাদে উঠে কিনারে বসে পা ঝুলাতে ঝুলাতে সামনের বিল্ডিংগুলো দেখে। তার মনে পড়ে যায় সেদিনের কথা, যেদিন মাকে এই ছাদেই পেয়েছিল সে। সেদিন প্রথম কত কথা হয়েছিল তাদের। নতুন এক মায়ের সাথে পরিচিত হয়েছিল সে। সে তার পাশে তাকায়। হঠাৎ সেখানে মাকে কল্পনা করে। সে হাসছিল। তার হাসি দেখে জোয়ানের ঠোঁটের কোণে হাসি ওঠে, আবার মুহূর্তে মলিন হয়ে যায় যখন সে বুঝতে পারে সে কেমন মাকে কল্পনায় করছিল। দীর্ঘ এক নিঃশ্বাস মিশে যায় বাতাসের সাথে। সে মাথা তুলে তাকিয়ে থাকে চাঁদের দিকে। আজকে রাতে চাঁদের জ্যোৎস্না একটু বেশি তীব্র। তার চাঁদ দেখাটা প্রিয় ছিল। জ্যোৎস্নাময়ী চন্দ্ররাতের সৌন্দর্যে আলাদা। সে কখনো ভাবেনি এই সৌন্দর্য তার বুকে ব্যথা বিঁধবে।